গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা অশবর্ণা, আজ দ্বিতীয় পর্ব। দাদা তার শোয়ার ঘরে আমাকে ডেকে পাঠিয়ে প্রথমে খানিকক্ষণ বৈষয়িক আলোচনা করলেন। তারপর হঠাৎ একসময় মৃদু হেসে মিষ্টি করে বললেন, তোমার বৌদির সঙ্গে বুঝি সেদিন খুব ঠাট্টা করেছিলে, কিন্তু ও ভেবেছে সত্যি। সেই থেকে আমাকে যখন তখন জ্বালাতন করে মারছে। আগে আগে তোমার বৌদির বেশ রসিকতা বোধ ছিল, ঠাট্টা তামাশাটা বুঝত, কিন্তু আজকাল সব গেছে। দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। মনে হল সে নিঃশ্বাস শুধু নাকের নয়, অন্তরেরও। একটু দূরে মেঝেয় বসে বৌদি পান সাধছিলেন। একবার রুষ্ট ভঙ্গিতে মাথা তুললেন, কিন্তু দাদার চোখের দিকে তাকিয়ে ফের পানের বাটায় চোখ রাখলেন, আর কোনো কথা বললেন না। কিন্তু আমি কথা বলতেই এসেছি, স্পষ্ট কথা সহজ ভাষায় বলতে চাই, ভূমিকা বাড়াতে ইচ্ছে নেই আমার। তবু একটু গুছিয়ে নিয়ে বললাম, অনর্থক বৌদির দোষ দিচ্ছেন। আমার তো মনে হয় বৌদির রসবোধ ঠিক আগের মতোই আছে, একটুও বদলায়নি। এখনও সপ্তাহে 2টি সিনেমা, 3খানা ডিটেকটিভ বই ওর বাঁধা। ব্রিজ খেলার চুরিতে আমি এখনও ওর সঙ্গে পারিনি। আমি একটু হাসলাম। দাদা হাসলেন না। আমার চাপল্যে বেশি একটু বিরক্ত হলেন। তারপর একটু চুপ করে থেকে হঠাৎ বললেন, একটি কথা বলবার জন্য তোমাকে ডেকেছি প্রবীর। কথাটা না বলতে হলেই খুশি হতাম। তুমি আমার চেয়েও উচ্চশিক্ষিত, আমার চেয়েও বুদ্ধিমান। তোমার জন্য আমার গর্বের শেষ নেই। কিন্তু তোমার নামে এইসব যাতা শুনতে হবে আমি আশা করিনি। প্রশান্ত ভট্টাচার্যের ভাইকে কেউ নিন্দা করুক, তার চরিত্রের দুর্বলতা নিয়ে হাসাহাসি করুক, তা আমি মোটেই সহ্য করব না। মুহূর্তকাল স্তম্ভিত হয়ে থেকে বললাম, আমিও করব না। আপনার এতখানি বিচলিত হওয়ার কোনো কারণই ঘটেনি। দাদা রূঢ়স্বরে বললেন, ঘটেনি তুমি বললেই তো হবে না। এ বাড়ির ঠাকুর চাকরের পর্যন্ত 2টো করে চোখ আর 2টো করে কান আছে। যতক্ষণ ব্যাপারটা তোমাদের ব্যক্তিগত আলাপ পরিচয় মাত্র ছিল আমি কোনো কথা বলিনি, কিন্তু এখন সব সীমা ছাড়িয়ে গেছে। এখন বিষয়টা শুধু ব্যক্তিগত নয়, পরিবারগত, সমাজগত। আমাকে বাধা দিতেই হবে। বললাম, কিন্তু আমি যদি অঞ্চলীকে রীতিমতো সমাজসম্মতভাবে বিয়ে করতে চাই, তাতে আপনার বাধা দেওয়ার প্রশ্ন কিসে ওঠে? দাদা আমার মুখের দিকে একটুকাল তাকিয়ে থেকে আস্তে আস্তে বললেন, বিয়ে করতে চাও? তুমি তাহলে মন একেবারে ঠিক করে ফেলেছ? ওদের সঙ্গে আমাদের মিলবে? বললাম, না মেলার তো কোনো কারণ দেখিনি। ওরা ধনী নন, এই যদি আপনার আপত্তির কারণ হয়, তাহলে যুদ্ধের আগে তাওই মশাইরাও তো সাধারণ মধ্যবিত্তই ছিলেন। দাদা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, বেশ, আমার আর কিছু বলবার নেই। করো তোমার যা খুশি। 2-3 দিনের মধ্যে দাদা আমার সঙ্গে আর কোনো কথা বললেন না। বৌদিও অত্যন্ত মিতভাষিণী হয়ে গেলেন। তবু সংসার যথারীতি চলতে লাগল। কিন্তু একটু লক্ষ্য করেই বুঝতে পারলাম, ঠিক যথারীতি যেন থাকেনি, বেশ খানিকটা রীতিভঙ্গ হয়েছে। কাজকর্মের ফাঁকে অঞ্জলি মাঝে মাঝে ওপরে আসত, পিসিমাকে কীর্তন শোনাত। বৌদির তাসের আসরেও মাঝে মাঝে দেখা যেত ওকে। কিন্তু কদিন অঞ্জলি আর ওপরে এলো না। ওর ছোট বোনেরা এসে শাড়ির শুকোতে দিয়ে যায়। অঞ্জলির মা একটি মৃত সন্তান প্রসব করে একেবারেই শয্যা নিয়েছেন। তার সঙ্গে আমার খুব কমই দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু প্রায় নিয়মিত দেখা হতো কালীমোহন বাবুর সঙ্গে। সামনে পড়লেই তিনি স্মিত মুখে কুশল প্রশ্ন করতেন, এই যে ভালো। ক্রিয়াপদটা উজ্জ্ব রাখতেন কালীমোহন বাবু। মেয়ের প্রেমাস্পদকে ঠিক আপনি বলবেন কি তুমি বলবেন যেন স্থির করতে পারতেন না। ক্রিয়াপদটা হয় উজ্জ্ব থাকত, না হয় থাকত ভাব বাচ্ছে, অফিসে বেরোনো হচ্ছে বুঝি। আমি মৃদু হেসে ঘাড় নাড়তাম। হয়তো আরও ঘনিষ্ঠ হওয়া উচিত ছিল ওদের সঙ্গে,
কিন্তু আমি তেমন মিশুক প্রকৃতির নই। আকস্মিক আত্মীয় সম্বোধনে অন্তরঙ্গ হয়ে উঠবার ক্ষমতা আমার স্বভাবে নেই। তবু একাধিক দিন গিয়েছি কালীমোহনবাবুদের ঘরে, খাবার না খেলেও চা খেয়েছি, অঞ্জলির ছোট বোনদের সঙ্গে আলাপ করেছি। অঞ্জলির মা নানা প্রসঙ্গে তার কথা তুলেছেন। ওর যা রূপ, ওর যা রুচি, যা বিদ্যাবুদ্ধি, তাতে বড়লোকের ঘরেই ওর জন্মানো উচিত ছিল। তাহলে হয়তো বড়লোকের ঘরে পড়তে পারত। অঞ্জলির অদৃষ্ট, কিন্তু মেয়েকে বড়লোকের ঘরের যোগ্য করে তুলতে অঞ্জলির বাবা মারা নাকি চেষ্টার ত্রুটি করেননি। ছেলেটার তো কিছু হলো না, কিন্তু সেই দুঃখে মেয়েকে গোমূর্খ করে রাখেননি, কিংবা নানা জনের নানা নিন্দামন্দ শুনেও কোনো অযোগ্য পাত্রের হাতে সঁপে দেননি। নিজেরা কষ্টে থেকেও মেয়ের স্বাদ আহ্লাদ মর্জি মেনে চলেছেন, তাকে সম্পূর্ণ সুযোগ দিয়েছেন লেখাপড়ার। কলেজেই যেন আধা মাইনে, কিন্তু আরও তো খরচ আছে। একটি ছেলেকে পড়ানোর চাইতে একটি মেয়েকে পড়াবার খরচ চতুর্গুণ বেশি। সেই খরচে কার্পণ্য করেননি অঞ্জলির বাবা মা। এখন মেয়ের ভাগ্য। তবে এইটুকু তারা বলতে পারেন, যে অঞ্জলিকে নেবে সে ঠকবে না। ওকে গরিবের ঘরেও যেমন মানাবে, রাজার ঘরেও তেমনি তা মানাবে। কিন্তু ভাবি শ্বশুর শাশুড়ি হিসেবে অঞ্জলির বাবা মাকে আমার মনের সঙ্গে ঠিক যেন সাজাতে পারিনি। কোথায় যেন বেঁধেছে। নিজের এই সংকীর্ণতাকে শাসন করতে অবশ্য আমি ছাড়িনি। ছি, আমিও কি মানুষকে কেবল তার আর্থিক সঙ্গতি দিয়েই বিচার করব, আর কিছু দেখব না? কিন্তু সেই সঙ্গে আরেকটি কল্পনাও মনে মনে আপনা থেকেই যেন গড়ে উঠেছে। অঞ্জলির গোত্র বদলাবার সঙ্গে সঙ্গে ওর বাবা মাও কি বদলাবেন না? ওরা কি এই একতলার ঘরেই থাকবেন? আমরা কসবার বাড়িতে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়ির দোতলার ঘরগুলিও ওদেরই ছেড়ে দেব। অঞ্জলির বাবাকে ছাড়িয়ে আনাব ন্যাশনাল স্টোর্স থেকে। না, নিজের অফিসে ওকে নেব না, সেটা আমার নিজেরই খারাপ লাগবে। তবে স্বাধীনভাবে কালীমোহনবাবু যাতে একটা ব্যবসা বাণিজ্য করতে পারেন, তার একটা বন্দোবস্ত করতে হবে বই কি। কালীমোহনবাবুর শিষ্ট ভাষণের জবাবে আমিও তাই মিষ্টি করে হেসেছি। হাতে সময় থাকলে জিজ্ঞাসা করেছি তার কাজকর্মের কথা। এক আধ দিন যোগ দিয়েছি প্রাকৃতিক আবহাওয়া আর রাজনৈতিক পরিস্থিতির আলোচনায়। কিন্তু হঠাৎ দেখলাম কালীমোহনবাবুও নির্বাক গম্ভীর হয়ে গেছে। তার সেই ভাববাচ্য পর্যন্ত উজ্জ্ব। বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। দাদার ওপর রাগ হল। তিনি হয়তো আড়ালে ডেকে কিছু বলেছেন কালীমোহনবাবুকে। কিন্তু ভালো করে খোঁজ নিয়ে জানলাম দাদা নিজে কিছু বলতে যাননি। কালীমোহনবাবু বাজারে যাচ্ছিলেন, তাকে ফিরিয়ে এনে পথের মধ্যে আরেকজন ভদ্রলোকের সামনে সরকার মশাই ভাড়ার তাগিদ দিয়েছেন। বলেছেন এই মাস ধরে এই 3 মাসের ভাড়া পড়ল বাকি। এমন হলে সরকার মশাই আর পারবেন কি করে? বেশ তো, এত ভাড়া দিতে যদি কষ্টই হয় কালীমোহনবাবুর, সরকার মশাইয়ের জানা অনেক বস্তি টস্তি আছে। বস্তি বলে খারাপ কিছু নয়, দিব্যি খটখটে বাড়ি, বেশ আলো বাতাসও আছে, অথচ ভাড়াও কম। অনেক ভদ্রলোক স্ত্রীপুত্র নিয়ে দিব্যি সেখানে বাস করছেন। কালীমোহনবাবু কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থেকে আমতা আমতা করে নাকি জবাব দিয়েছেন, এতদিন তো ভাড়া বাকি পড়েনি সরকার মশাই, ঠিক মাসের 2রা তারিখেই দিয়েছি। কিন্তু এই কমাস ধরে রোগীর পেছনে কিরকম খরচটাই হচ্ছে দেখতে পাচ্ছেন তো। গোড়ার দিকে বাঁচবার তো আশাই ছিল না। বেশ, এই সপ্তাহের মধ্যে আপনার সব ভাড়া মিটিয়ে দিতে পারলেই তো হলো। সরকার মশাই হেসে বলেছেন, নিশ্চয়ই, ভাড়াটা মিটিয়ে দিলে আর কথা থাকে কি। কালীমোহনবাবুকে ভাড়ার তাগিদ দেওয়ার জন্য দাদার উপর আমি অসন্তুষ্ট হলাম। কিন্তু অঞ্জলির বাবার ব্যবহারেও খুশি হতে পারলাম না। আমাদের সম্বন্ধ যে কি ডেলিকেট তা তো তার অজানা নেই। তবু কেন তিনি বাকি রাখতে গেলেন ভাড়া? আমি হলে তো পারতাম না। যেমন করেই হোক এক্ষেত্রে বাড়িওয়ালার ভাড়া মেটাতাম আগে। কালীমোহনবাবু চুপ করে গেলেও তার স্ত্রী সেদিন ডেকে পাঠালেন।
সন্ধ্যার পর অফিস থেকে ফিরে ইজি চেয়ারটিতে সবে গা এলিয়ে দিয়েছি, অঞ্জলির ছোট বোন রিন্টু এসে বলল, মা আপনাকে ডাকছেন প্রবিদ্যা। এমন সরাসরি আমন্ত্রণ এর আগে তিনি কোনোদিন পাঠাননি। একটু অবাকই হলাম। বললাম, আচ্ছা যাচ্ছি। মেঝেয় বিছানা পেতে শুয়েছিলেন অঞ্জলির মা। অঞ্জলি ব্যস্ত ছিল রান্নার আয়োজনে। কালীমোহনবাবু তখনও ফেরেননি। অঞ্জলির মা বললেন, এসো বাবা। ও রিন্টু, জলচৌকিটা এনে দে এখানে, কি যে করিস তোরা। বললাম, জলচৌকির দরকার নেই, আপনার শরীর কেমন আছে আজকাল? তিনি একটু হাসলেন, ভালোই আছি। মাথার কাছে দাগ কাটা মিক্সচারের শিশি, খোসার সঙ্গে কয়েক রোয়া কমলা লেবু। হাসিটুকু খুব স্বাভাবিক দেখালো না, তবু মনে হলো হাসার ভঙ্গিতে কোথায় যেন একটু মিল আছে অঞ্জলির সঙ্গে। তিনি আবার বললেন, কই, জলচৌকিটা দিলি নে তোরা? প্রবীর যে দাঁড়িয়ে রইল। সম্বোধন নিয়ে কালীমোহনবাবুর যে সমস্যা আছে, তার স্ত্রীর তা নেই। আমার নাম থেকে সহজেই বাবু তিনি ছেঁটে ফেলেছেন। রিন্টু বলল, কি করে আনবো মা, দিদি যে সেটাই চেপে বসে রান্না করছে। হঠাৎ খিলখিল করে হেসে উঠল রিন্টু। অঞ্জলির মা বললেন, হাসছিস কেন অত? রাঁধতে আবার জলচৌকি লাগে নাকি? মেম সাহেব হয়েছেন মেয়ে, আসনটা বের করে দে। কিন্তু আসন বের করবার আগেই অঞ্জলির চৌকিখানা নিয়ে এসে পেতে দিতে দিতে বলল, রিন্টুটা বড় ফাজিল হয়েছে মা, ওকে শাসন করা দরকার। জলচৌকি তো বারান্দায় অমনি পড়েছিল, আমি পেতে বসবো কেন? অঞ্জলির মা বললেন, কোথায় গেল পাজি মেয়েটা, হতচ্ছাড়িকে দেখাচ্ছি আমি। কিন্তু রিন্টুর আর দেখা নেই। ফ্রক পরা 9 বছরের মেয়ের দুষ্টুমিতে আমি মনে মনে হাসলাম। কিন্তু পর মুহূর্তেই পরিবেশটা ফের গাম্ভীর্যে ভরে উঠল। অঞ্জলির মা বললেন, তোমায় একটা কথা বলবার জন্য ডেকেছি বাবা। তোমার পিসিমা আজ আমাদের অপমান করেছেন। বললাম, অপমান করেছেন? কেন? কেন তা তো তুমি সবচেয়ে ভালো জানো। আমি চুপ করে রইলাম। তিনি বলতে লাগলেন, শিক্ষিত ছেলেমেয়েরা একজন আরেকজনের সঙ্গে মিশবে, তাতে দোষের কি আছে? আমি তাই ভেবেছিলাম তাদের বয়স হয়েছে, তারা লেখাপড়া শিখেছে, তাদের ভালো মন্দ তারা বুঝবে। কিন্তু দেখলাম তারা এখনো তা বুঝতে শেখেনি। তুমি নাকি বলেছ? বললাম, হ্যাঁ বলেছি, আপনাদেরও তাই বলি। হয়তো আগেই বলা উচিত ছিল। অঞ্জলিকে আমি বিয়ে করব ঠিক করেছি। অঞ্জলির মা একটু চুপ করে থেকে বললেন, কিন্তু তোমার পিসিমা, দাদা বৌদি? বললাম, তাদের মত নেই, কিন্তু বিয়ে তো আর তারা করবেন না। অঞ্জলির মা ফের একটুকাল চুপ করে রইলেন, তারপর বললেন, তার চেয়ে আমরা এখান থেকে উঠে যাই সেই ভালো। আমি ওকেও তাই বলেছি সরকার মশাইকে সব ভাড়াটা মিটিয়ে দিয়ে। হঠাৎ আমার মুখ থেকে বেরিয়ে গেল, হ্যাঁ, ভাড়া বাকি রাখাটা কালীমোহনবাবুর সঙ্গত হয়নি, তার চেয়ে আমাকে যদি জানাতেন। মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইলেন অঞ্জলির মা, তারপর রোগশীর্ণ ঠোঁটে ফের একটু হাসলেন। তোমার তো এসব জানবার কথা না বাবা, আমাকে জানাতে পারতেন, আমাকেই জানাননি। যতদিন টাকা পয়সার ভার আমার হাতে ছিল আমি বেশ চালিয়ে নিয়েছি। মাসের মাইনে এনে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘর ভাড়ার টাকাটা আলাদা করে রেখেছি। মাসের শেষ দিকে কষ্ট হয়েছে সংসারের, কিন্তু মান সম্মান নিয়ে এমন টান পড়েনি। আমি বললাম, না না, মান সম্মানের কোনো প্রশ্ন। অঞ্জলির মা বললেন, কিন্তু এখন তো আর পুরো মাইনে আনতে পারেন না বাড়িতে, আমার হাতেও দেন না, নিজেই সব দেখেন, তার ফল হয়েছে এই। তবু আমি ভাড়ার কথা জিজ্ঞেস করেছি, উনি বলেছেন সব দেওয়া হয়ে গেছে। আগে তো এমন ছিলেন না উনি, মিথ্যে বলতেন না আমার কাছে। জল বেরুল অঞ্জলির মার চোখে। আমি ভারী অপ্রতিভ হলাম, ভারী খারাপ লাগতে লাগল।
ভাড়ার কথাটা না পারাই ভালো ছিল। হঠাৎ অঞ্জলির মা বললেন, অঞ্জু, চা দিলিনে প্রবীরকে? বললাম, না না, চা থাক। অঞ্জলির মা স্নিগ্ধ বাৎসল্যে বললেন, থাকবে কেন, খাও একটু, শুধু চাই তো। এখানে নয় অঞ্জলি, পাশের ঘরে, তোদের পড়বার ঘরে নিয়ে দে। এখানে কত ওষুধপত্রের গন্ধ, এখানে কি মানুষ কিছু খেতে পারে? নিঃশ্বাস নেওয়াই শক্ত। পাশের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মিন্টু রিন্টুরা বেরিয়ে এলো। বইয়ে খাতায় ছোট টেবিলটুকু ভরে রয়েছে। আমার লাইব্রেরি থেকে নেওয়া খাত কয়েক বইও রয়েছে তার মধ্যে। টলস্টয়ের মোটা ওয়ার অ্যান্ড পিস, এর ভেতর থেকে নীল রঙের একটা ট্রামের টিকিট উঁকি দিচ্ছে। বইটা অনেকদিন এনেছে অঞ্জলি, এখনো শেষ করতে পারেনি। একটু বাদে চায়ের কাপ এনে অঞ্জলি টেবিলের উপর নামিয়ে রেখে একটু সরে দাঁড়ালো। এইমাত্র উনুনের কাছ থেকে উঠে এসেছে। আগুনের আঁচ লেগেছে মুখে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। আট পরে কালো পেড়ে শাড়িখানায় আঁচল কোমরে জড়ানো, আঙুলগুলিতে ঈষৎ হলুদের ছোপ। তবু এই বেশে ভারী সুন্দর মনে হলো অঞ্জলিকে, ভারী নতুন লাগল। আর কোনো মেয়ের সুগৌর ছোট কপালে ঘামের বিন্দু যেমন নয়নাভিরাম হয়, তা আমি এই প্রথম লক্ষ্য করলাম। অঞ্জলি বলল, চা নাও তোমার। বললাম, নিচ্ছি। শোনো, এমন করে পালিয়ে রয়েছ কেন? অঞ্জলি মৃদু হাসল। পালিয়ে আর থাকতে পারলাম কই? বললাম, পারবেও না। শুনেছ বোধ হয়, কথাটা আমি সবাইকেই বলেছি। অঞ্জলি বলল, না বলাই বোধহয় ভালো ছিল, এই সামান্য ব্যাপার নিয়ে। বললাম, সামান্য ব্যাপার? জীবনের এত বড় ব্যাপারটাকে তুমি সামান্য ব্যাপার বলো? অঞ্জলি নীরবে মুখ নিচু করল। মনে হলো সে মুখ স্মিত হাসিতে উদ্ভাসিত। কোনো কিছুকে সামান্য বললেই কি তা সামান্য হয়ে যায়? হঠাৎ কি হলো, ওর হাতখানা নিজের মুঠির মধ্যে চেপে ধরলাম আমি। মুহূর্তকাল সেই হাত আমার হাতের মধ্যে ঘামতে লাগল, কাঁপতে লাগল। অঞ্জলি বলল, ছাড়ো। বললাম, না, ছাড়ব না। সকলের কাছে বলেছি, তোমার কাছে আরো স্পষ্ট করে ঘোষণা করতে চাই। সব দ্বিধা সংকোচ সংশয়ের আজ শেষ হয়ে যাক। বলে আমার হাতের হীরার আংটিটি অঞ্জলির আঙুলে জোর করে পরিয়ে দিলাম। বললাম, 3 বছর আগে জন্মদিনে মা দিয়েছিলেন এই আংটি, আমি দিলাম তোমাকে। তিনি বেঁচে থাকলে আপত্তি করতেন না, আশীর্বাদ করতেন। অঞ্জলি এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল, তারপর বলল, কিন্তু এই আংটি আমি পরব কি করে? আমি বললাম, আমি তো দিলাম, তুমি কি করে পরবে তুমিই জানো। অনেক রাত পর্যন্ত সেদিন ঘুম হল না। ছাতে এসে আকাশের দিকে তাকালাম। আকাশে চাঁদ নেই, তারাও নেই, শ্রাবণের ঘন মেঘ থমথম করছে। এমন দিনে, এমন জায়গায়, এমনভাবে কারো হাতে আংটি পরাবো তা কোনোদিন ভাবতে পারিনি। এই দিনটি সম্বন্ধে কত কল্পনাই ছিল, কিন্তু যা সমস্ত কল্পনাকে ছাড়িয়ে যায় তাই তো বড় রোমান্স। পিসিমা সেদিন পুজোর ঘরে যেতে যেতে হঠাৎ জিজ্ঞাসা করলেন, তোর হাতের আংটিটা কি হলো রে ছোটন? বৌদি যে আংটিটা দিয়েছিলেন তোকে, মরা মানুষের হাতের চিহ্ন হারিয়ে ফেললি নাকি? বললাম, না, হারায়নি পিসিমা, সেই আংটি ঠিক জায়গায় আছে। পিসিমা একটুকাল আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বুঝেছি। আমি ভাবলাম আরো অনেক কথা শুনতে হবে, আর অনেক কথার জবাব দিতে হবে, কিন্তু পিসিমা আর কিছু বললেন না। নিঃশব্দে ঠাকুর ঘরে গিয়ে ঢুকলেন। কেবল দরজা দেওয়ার শব্দটা অন্য দিনের চাইতে বড় শোনাল। অদ্ভুত লজ্জা অঞ্জলির। প্রকাশ্যে আংটিটা সে কিছুতেই পরবে না। সে আংটি পরে কলেজে যাবে না, কারো সামনে বেরোবে না। তা না বেরোক, সেই আংটি ওর আঙুলে নাই বা রইল, তার অস্তিত্ব আছে ওর মনে, তার আভা ওর সমস্ত মুখ থেকে ফুটে বেরুচ্ছে। তাও লুকোবে কি করে?
তবু এক এক সময় সে আংটি পরত অঞ্জলি। যখন পার্কের কোণে, লেকের ধারে কি রেস্তোরাঁয় নিভৃত চায়ের টেবিলে আমরা মুখোমুখি বসতাম, ওর হাতের আঙুলে হীরা জ্বলত, আমার মনে জ্বলত হীরকময়ী। ক্রমে আমাদের বাড়ির সবাই ব্যাপারটা মেনে নিলেন। এখন আনুষ্ঠানিকভাবে বিয়েটা হয়ে গেলেই হয়। আমার একগুঁয়েমির ফল একদিন আমি ভোগ করবই। কিন্তু পরিচিত মহল এই নিয়ে গল্পে গুজবে দিনের পর দিন যেভাবে মুখর হয়ে উঠেছে, একমাত্র বিয়ের মিষ্টিতেই সে মুখ এখন বন্ধ করা সম্ভব। এবার অঞ্জলির মার শরীরটা একটু সুস্থ হলেই হয়। একদিন বিয়ের সম্বন্ধেও অঞ্জলির সঙ্গে আলাপ হলো। আমি বললাম, যাই বলো, হিন্দু বিয়ে বড় বিদঘুটে, মেয়েলি আচারের জ্বালায় অস্থির হতে হয়। আমার ইচ্ছে বিয়েটা আচারসম্মত না হয়ে আইনসম্মত হোক। অঞ্জলি বলল, না, আইনটা নিতান্তই আইন, কিন্তু মেয়েলি আচার অনুষ্ঠানের মধ্যে যে কাব্যটুকু আছে তা তোমার আদালতের আইনে কোথায় পাবে? আমি প্রতিবাদ করলাম না। এই আচার অনুষ্ঠানের কাব্যে মেয়েদের যে কি আসক্তি তা তো জানি। বিয়ের নিমন্ত্রণ পেলে বৌদি কোনোটি প্রত্যাখ্যান করেন না। বিয়ের কথা শুনলেই তার মন উৎফুল্ল হয়ে ওঠে। বিয়েটা যেন আর কারো নয়, তাঁরই। মনে হয় এই শোলার মুকুট আর ছাদনাতলার লোভ দেখিয়ে মেয়েদের বহুবার বিয়েতে রাজি করানো যায়। বৌদির সঙ্গে সন্ধি করে বাজি রেখে সেদিন সন্ধ্যার পর তাকে নিয়ে তাস খেলতে বসেছি। হঠাৎ মিন্টু এসে দোরের সামনে দাঁড়াল। প্রবীরদা, তাস থেকে চোখ না তুলি বললাম, কি? শিগগির আসুন, আমাদের ঘরে পুলিশ এসেছে, বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। তাস ফেলে ফিরে তাকালাম। মিন্টুর চোখ ছলছল করছে। বছর 10-11 হবে বয়স। কোঁকড়ানো চুল কাঁধ পর্যন্ত পড়েছে। ওর দিদির মুখের আদল আছে ওর সঙ্গে। মিন্টু আবার বলল, শিগগির আসুন প্রবীরদা, বাবাকে ওরা ধরে নিতে এসেছে। এক মুহূর্ত স্তব্ধ হয়ে থেকে বললাম, ভয় নেই, চল, আমি আসছি। জন 2 কনস্টেবলের সঙ্গে সাব ইন্সপেক্টর নিশানাথ নন্দী দোরের সামনেই দাঁড়িয়েছিলেন। আমার সঙ্গে মুখ চেনা ছিল এর আগে। আমাকে দেখে মৃদু হাসলেন। এই যে আসুন, ঠিকানা দেখে আমি অবাক হয়ে গেছি। কালীমোহনবাবু কি কিছু হন আপনাদের? হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল, ওরা আমাদের ভাড়াটে। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের অঞ্জলি আর তার মার সঙ্গে আমার চোখাচোখি হল। অঞ্জলির বাবা অন্যদিকে তাকিয়েছিলেন। নিশানাথবাবু বললেন, তাই বলুন। বললাম, কালীমোহনবাবুর নামে চার্জটা কি? নিশানাথবাবু বললেন, যা হয়ে থাকে আর কি, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অব মানি, চিটিং, কনস্পিরেসি সব আছে। মনিব বিশ্বাস করে ক্যাশ রাখতে দিয়েছিলেন, সেই টাকা নিজে ভেঙে খেয়েছেন। আরও 2-3 জন সেলসম্যানের সঙ্গে ষড়যন্ত্র করে সরিয়েছেন ডজন ডজন সাবানের বাক্স, ক্যাস্টর অয়েলের শিশি, গোটা 30 ফাউন্টেন পেনের হদিশ মিলছে না। আরও কি কি গেছে, ক্রমে বেরোবে। বললাম, কিন্তু কালীমোহনবাবুই যে আছেন এর মধ্যে, তার প্রমাণ? নিশানাথবাবু বললেন, প্রমাণ না পাওয়া গেলে তো গোলমাল মিটেই যায় প্রবীরবাবু। আমরাও তাই চাই, কিন্তু ব্যাপারটা অন্যরকমই মনে হচ্ছে। এই দুটো বুঝি এদের ঘর? বাড়ির চাকর, ঠাকুর, দারোয়ান, ড্রাইভার সবাই এসে ভিড় করছিল। আমি তাদের ধমকে সরিয়ে দিলাম। নিশানাথবাবু বললেন, হ্যাঁ, ওরা যাক, কিন্তু আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনার অমূল্য সময়, কিন্তু আপনাকে একটু কষ্ট দেওয়া ছাড়া উপায় নেই। নিশানাথবাবু হেসে তার সিগারেট কেস খুলে ধরলেন। আমি সিগারেট না নিয়ে তাকে ধন্যবাদ দিলাম। বেশ, আমি আছি এখানে। কতক্ষণ লাগবে আপনাদের? নিশানাথবাবু বললেন, কতক্ষণ আর, বড় জোর আধ ঘন্টা। এই পাড়ায় আরও 2টো কেস আছে মশাই, তাও সেরে যেতে হবে। দুর্ভোগ কি কম? দিনের পর দিন অপরাধের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে, তাতে খাবার ঘুমোবার আর জো থাকবে না আমাদের। কথা রাখলেন নিশানাথবাবু। আধ ঘন্টার বেশি সময় নিলেন না, কিন্তু আধ ঘন্টার মধ্যে 2 ঘরের সমস্ত বাক্স, প্যাঁটরা, বিছানাপত্র উল্টে তছনছ করে ছাড়লেন। সার্চ লিস্টে অবশ্য বেশি জিনিসের নাম উঠল না। অপহৃত কোনো মূল্যবান জিনিস পাওয়া গেল না।
ন্যাশনাল স্টোর্সের ছাপ মারা কয়েকটা খালি প্যাকেট, গোটা 2 খাতা, তেলের শিশি, টুকিটাকি আরও 2-1টা জিনিস নিশানাথবাবু কুড়িয়ে নিলেন। বললেন, মালপত্র তো এখানে থাকবার কথা নয় প্রবীরবাবু, সেগুলো যথাস্থানেই গেছে। আপাতত মালিক মহোদয়কে যে ঠিকমতো পেয়েছি, এই পরম ভাগ্য। তারপর কালীমোহন বাবুর দিকে তাকিয়ে বললেন, আপনাকে তহবিল তসরুফের দায়ে অ্যারেস্ট করলাম চক্রবর্তী মশাই। ভদ্রলোকের ছেলে বেশ তো চাকরি বাকরি করে খাচ্ছিলেন, হঠাৎ এইসব মতিগতি কেন হলো বলুন তো? বললাম, ওকে অ্যারেস্ট করবার মতো যথেষ্ট কারণ কি পেয়েছেন আপনারা? নিশানাথবাবু হাসলেন। হে কি বলছেন প্রবীরবাবু, যথেষ্ট কারণ না পেলে পুলিশের বাবার সাধ্য আছে কারো গায়ে হাত দেয়? অঞ্জলি পাশের ঘরে এসে অত্যন্ত ব্যাকুলভাবে আমার দুহাত জড়িয়ে ধরল। বাবাকে ছাড়িয়ে আনো, উনি নিশ্চয়ই এ কাজ করেননি, করতে পারেন না, ওকে বাঁচাও। মনে মনে ক্ষোভ ছিল অঞ্জলি যেন একটু বেশি চাপা স্বভাবের মেয়ে, ওর মধ্যে বয়সোচিত উচ্ছৃঙ্খলতা নেই, ও উদ্বেল হয়ে 2 কুল ভাসিয়ে নিতে জানে না। আজ দেখলাম জানে, কিন্তু আমি ভেসে যেতে পারলাম না। যে টেবিলের ধারে আমি ওকে সেদিন আংটি পরিয়ে দিয়েছিলাম, সেইখানেই আজও আমাকে জড়িয়ে ধরেছে। কিন্তু আশ্চর্য, 19 বছরের সুন্দরী মেয়ের আলিঙ্গনে কোনো মাদকতা নেই। এ যেন তরুণী নারীর বাহুডোর নয়, দুশ্ছেদ্য লোহার বেড়ি মাত্র। আস্তে আস্তে ওর হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এত অধীর হচ্ছ কেন অঞ্জু? এমন ব্যাকুলতা তোমাকে মানায় না। তুমি যথেষ্ট লেখাপড়া শিখেছ, পৃথিবীর রীতিনীতি আইন কানুন তোমার না বুঝবার কথা নয়। তোমার বাবা যদি দোষ না করে থাকেন, তাকে কেউ কিছু করতে পারবে না। আর যদি দোষী বলেই গণ্য হন, তাহলে ল উইল টেক ইটস ওন কোর্স। অঞ্জলি বলল, ল? বললাম, হ্যাঁ, আইন আদালত। বিয়ের ব্যাপারে সেটা অ্যাভয়েড করা গেলেও এক্ষেত্রে যাবে বলে মনে হয় না, যাওয়া উচিত নয়। অঞ্জলি বলল, যা অনুচিত তা তোমাকে আমি করতে বলবো না, কিন্তু বাবা যেন বিনা দোষে কষ্ট না পান সেটা দেখো। দাদা অনেক রাত্রে বাড়ি ফিরে সব শুনে বললেন, বড় অন্যায় করেছ প্রবীর, ব্যাপারটা এখানেই মিটিয়ে ফেলা উচিত ছিল। শত হলেও ওরা আমাদের ভাড়াটে। তাছাড়া দাদা আমার মুখের দিকে তাকিয়ে কথা শেষ করলেন না, কিন্তু তার অনুক্ত অপমানটুকু আমার মনে তীরের মতো এসে বিঁধল। বললাম, তাছাড়া ওরা আমাদের যাই হন না কেন, এই ব্যাপারে আনফেয়ার মিন্স আমি আপনাকে নিতে দেব না দাদা। আমার বিশ্বাস কালীমোহনবাবু নিরপরাধ, আর যদি অপরাধ করে থাকেন তিনি নিশ্চয়ই তার শাস্তি ভোগ করবেন। দাদা বললেন, বেশ, ওদের ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। সেই ভালো, তোমার যা ইচ্ছে হয় করো। আর হ্যাঁ, একটা কথা, পিসিমার গুরুদেব সেদিন বুঝি পঞ্জিকা দেখেছিলেন, এই মাসের শেষ দিকে নাকি বিয়ের ভালো দিন আছে। বুঝতে পারলাম আনফেয়ার মিন্স কথাটার জ্বালা দাদা এখনো ভুলতে পারেননি। আমাদের বিজনেস সম্বন্ধে আমি অনেক দিন অনেক রকম সমালোচনা করেছি, দাদা তেমন চটেননি, বরং বেশিরভাগই হেসে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, হাতে কলমে কাজকর্ম করো, ব্যবসার রহস্য তখন বুঝবে। কিন্তু আজ এত চটলেন কেন? আমি তার কথার জবাবে বললাম, পিসিমার গুরুদেবকে বলবেন আপাতত তার পাঁজি দেখবার দরকার নেই। বিয়ের দিন স্থগিত রইল। কালীমোহনবাবুর মামলার দিন পড়তে লাগল। হাজত থেকে 3 দিন পরেই তিনি বেইল পেয়েছিলেন। আমি জামিন হয়েছিলাম তার। ভালো একজন উকিল বন্ধুকেও ঠিক করে দিয়েছিলাম তার জন্যে। তবু কিছু হল না। 1 বছর জেল হল কালীমোহনবাবুর। উকিল বন্ধু বললেন, শাস্তিটা আরও বেশি হতো, কমাবার কৃতিত্বটা তার। অঞ্জলিকে বললাম, অ্যাপিল করতে চাও তো বলো, ভালো ব্যারিস্টারের কাছে নিয়ে গেলে পয়েন্ট নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। কিন্তু অঞ্জলি মাথা নাড়ল, বলল, না, অ্যাপিল আর করব না,
টাকা পয়সা সব ফুরিয়েছে, আর তাছাড়া বাবা আমার কাছে অপরাধ স্বীকার করেছেন। আচ্ছা, বাবা তো এমন ছিলেন না, কেন এমন হলেন বলতে পারো? বললাম, প্রশ্নটা ক্রিমিনোলজির। অঞ্জলি বলল, কেবল ক্রিমিনোলজিতে এর সমাধান আছে? আচ্ছা, দিও তো দু চারখানা বই। বলবার ভঙ্গিতে ব্যঙ্গ ছিল, ধারালো শ্লেষ ছিল অঞ্জলির, তা আমাকে বিঁধল। বললাম, তুমি কি বলতে চাও তা জানি। ন্যাশনাল স্টোর্সের মালিকেরা তাদের কর্মচারীদের উপর অনেক দুর্ব্যবহার করেছেন, সময় মতো মাইনে মেলেনি, সামান্য কারণে মাইনে কাটা গেছে, ওভারটাইম খাটিয়ে পয়সা দেননি। তাদের আরও অনেক দোষ ত্রুটি মামলার সময় বেরিয়েছে, কিন্তু তার প্রতিকারের অন্য উপায় ছিল। তিনিও চাকরি ছেড়ে চলে আসতে পারতেন। ন্যাশনাল স্টোর্সই তো একমাত্র স্টোর নয়। অঞ্জলি একটু হাসল। আমিও তাই বলি, ন্যাশনাল স্টোর্সই একমাত্র নয়। আমি চটে উঠে বললাম, তাই বলে তোমার বাবার তহবিল তসরুপের সমর্থন করতে চাও? অঞ্জলি মাথা নাড়ল। না, আমি শুধু তার অপকার্যের কারণ খুঁজতে চাই। বললাম, কারণ আমি আরও কিছু খুঁজে দেখেছি। আমাদের সরকার মশাই কড়া তাগিদ দিচ্ছিলেন, বিশু ডাক্তারের বিলের ভয়ে তোমার বাবা উপথ মারাতে পারতেন না। স্বজন বন্ধু সবাই তার কাছে মহাজন হয়ে উঠেছিলেন। এমন অনেক কারণ আরও হয়তো আছে, কিন্তু তবু ভারতবর্ষের দরিদ্র ব্রাহ্মণ তেঁতুল পাতা খেয়ে বেঁচেছে, তাও না জুটলে উপবাস করে মরেছে, কিন্তু চুরি করেনি। অঞ্জলি বলল, আজ কেন করে তাই তো জানতে চাইছি। একটু চুপ করে থেকে বললাম, যাগে, যা হবার হয়েছে। তুমি কদিন কলেজে যাচ্ছ না কেন? পার্সেন্টেজ থাকবে? পরীক্ষা তো এলো। অঞ্জলি একটু হাসল। হ্যাঁ, পরীক্ষা এসেছে। বললাম, কিন্তু প্রিপারেশন নিশ্চয়ই তেমন হয়নি। ইংরেজিটা নিয়ে সন্ধ্যার দিকে এসো আমার কাছে। যদিও আইএসসি পর্যন্ত ইংরেজি বিদ্যে, তবু কিছু কিছু সাহায্য বোধহয় করতে পারবো তোমাকে। অঞ্জলি একটু হাসল। তুমি শুধু জ্ঞানবাণী নাও, বিনয়বানও। কিন্তু এবার আমি অ্যাপিয়ার করব না ঠিক করেছি। বললাম, করলে পারতে, এখনো সময় ছিল। অঞ্জলি বলল, সময় আর কই, একটা চাকরি বাকরি খুঁজতে হবে না এবার? একটু কাল স্তব্ধ হয়ে থেকে বললাম, চাকরি? তুমি চাকরি করবে? অঞ্জলি বলল, না করলে চলবে কি করে বলো? হাবুলের তো কিছু হলোই না, মিন্টু রিন্টুকে তো খাইয়ে পরিয়ে মানুষ করতে হবে, আর তাছাড়া মামলার ধার দেনাও যথেষ্ট হয়েছে। বললাম, কিন্তু তার জন্য তোমাকে চাকরিতে নামতে হবে? আমার যা আছে তাতে কি কুলোবে না? অঞ্জলি একটু চুপ করে রইল। তারপর আমার দিকে না তাকিয়ে চোখ নিচু করে বলল, তাতে শুধু দুজনের কুলোবে, তাছাড়া তুমি তো অনেক দিয়েছ। এতক্ষণ কেবল কাটা কাটা কথা বলেছে অঞ্জলি, কেবল তর্ক করেছে, কিন্তু এবার সব কিছুর উপর যেন মধু ছিটিয়ে দিল। শুধু দুজনের, দুজন কথাটার মধ্যে এত মাধুর্য। সব জ্বালা, সব দেশ সেই মন্ত্রের ছোঁয়ায় অমৃত হয়ে ওঠে। আর আমি ওকে অনেক দিয়েছি, তা দিয়েছি, এ কথা স্বীকার করব। কিন্তু অঞ্জলি দিয়েছে কি? দিয়েছে বই কি। ও না দিলে আমি ওকে দিলেম কোত্থেকে? ওর অস্তিত্বই তো একটা পরম দান। এই মাস কয়েকের বিপর্যয়ে, দুঃখ ধাঁধায় অঞ্জলি বেশ একটু বদলেছে। ওর কথার ধরন পাল্টে গেছে, ঘুরে গেছে ভাবনার মোড়। নানা ধরনের চিন্তা ওর মাথায় ঢুকেছে। তা ঢুকুক, আমি তো তাই চাই। ওর ধার বাড়ুক, তীব্রতা বাড়ুক, আত্মপ্রত্যয় বাড়ুক। তা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বৈচিত্র্য। এবার যেন সত্যি হীরার দুটি ফুটে বেরুচ্ছে ওর ভেতর থেকে। এই গর্ব আমার। আমি গোড়াতেই ধরতে পেরেছিলাম ও কি, তাই তো বৌদির মনোনীতারা আমার মনোপুতা হয়নি। দিন কয়েক বাদে অঞ্জলিকে বললাম,
অনেকদিন একসঙ্গে বেড়াইনি, চল আজ একটু ঘুরে আসি। অঞ্জলি একটু কি ইতস্তত করল, তারপর বলল, আচ্ছা চলো। এখানে ওখানে ঘুরলাম, হগ মার্কেট থেকে ফুল কিনলাম, বই কিনলাম। তারপর ঠিক করলাম লম্বা ড্রাইভ দেব ডায়মন্ড হারবার পর্যন্ত। বহুকাল ওদিকে যাওয়া হয় না, কিন্তু তার আগে চায়ের পিপাসা মেটানো দরকার। কেবল তৃষ্ণা নয়, ক্ষুধাও পেয়েছে। দুজনে মিলে বহুদিন বাদে চায়ের কাপ নিয়ে মুখোমুখি বসলাম নিভৃতে। সূর্যাস্তের রং পড়েছে অঞ্জলির গালে, চুলে, কপালে। কেটলি থেকে আমার কাপে চা ঢেলে দিচ্ছিল অঞ্জলি। হঠাৎ ওর আঙুলের দিকে আমার চোখ পড়ল, আর সেই সঙ্গে মনে পড়ল অনেকদিন ধরে দেখিনি ওর হাতের সেই আংটিটি। চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললাম, তোমার সেই আংটিটির কি হলো? বহুদিন পরো না, আজ পরে এলেই পারতে। অঞ্জলি একটু চুপ করে থেকে বলল, বলি বলি করে বলা হয়নি তোমাকে, আংটিটি আমার কাছে নেই। একটুকাল স্তব্ধ হয়ে রইলাম, তারপর হেসে বললাম, আমি এরকমই আন্দাজ করেছিলাম। বিক্রি করে দিয়েছ তো? অঞ্জলি এক মুহূর্ত আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, বিক্রি নয়, বাঁধা রেখেছি, আবার ফিরিয়ে আনা যাবে। বললাম, ওই একই কথা, না আনলেও ক্ষতি নেই, কিন্তু আংটিটি আমার মার স্মৃতিচিহ্ন। অঞ্জলি বলল, আমার বাবাকে রক্ষা করার কাজে সেটা বাঁধা পড়েছে। মার বাক্সে সামান্য যা গয়না ছিল তিনি বের করে দিলেন। মিন্টু রিন্টু পর্যন্ত খুলে দিল তাদের হাতের একগাছা করে চুড়ি। সব এক ফুঁয়ে শেষ হল। সকলের চোখে পড়ল আমার হাতের আংটিটির দিকে। আমার নিজের চোখেও ভারী বিষদৃশ্য লাগছিল। বললাম, বেশ করেছ। কিন্তু মনের মধ্যে ব্যাপারটা কাঁটার মতো বিঁধতে লাগল। অঞ্জলির তস্কর বাপের জন্য আমার পুণ্যবতী মায়ের অমূল্য স্মৃতিচিহ্ন বাঁধা পড়েছে, এ কথা কিছুতেই ভুলতে পারলাম না। পিসিমার সেই তিরস্কার মনে পড়ল, আংটিটা তুই কি হারিয়ে ফেললি ছোটন? কাপের চা বিস্বাদ লাগল। সেটাকে একটু সরিয়ে রেখে বললাম, কোন দোকানে বাঁধা রেখেছ? রসিদটা দিও আমাকে। কিন্তু অঞ্জলির ঠিকানা দিল না, বলল, ভেবো না, ও আংটি আমি ফিরিয়ে আনব। আমার কোনো সংশয় রইল না, আংটিটি অঞ্জলি বেচেই দিয়েছে। তা দিক, কিন্তু আমাকে বললেই তো পারত। আমাকে বললে ও আংটি বেচবার প্রয়োজনই হতো না। অঞ্জলির মা বোনেদের গয়নাও রক্ষা পেত। আমি অনেকবার টাকার কথা বলেছি অঞ্জলিকে, কিন্তু প্রতিবার অঞ্জলি মাথা নেড়েছে, বলেছে দরকার হলে নেব। ওদের অনেক দরকার আমি পরোক্ষভাবে মিটিয়েছি, কিন্তু সরাসরি টাকা চাইতে অঞ্জলির সম্ভ্রমে বেঁধেছে। আশ্চর্য এই নিম্ন মধ্যবিত্ত মন, আর আশ্চর্যতর এদের সম্ভ্রমবোধ। এদের কিসে যে মান যায়, কিসে যে থাকে, তা আমার কাছে এক হেঁয়ালি। জাত দিয়েছে, মান দেয়নি, হৃদয় দিয়েছে, মাথা দেয়নি। আর আমাদের অফিসের কেরানিরা ঠিক উল্টো, তারা মস্তিষ্ক বিক্রি করেছে, হৃদয় দেয়নি। ওরা হাতে কলম পেশে, দাঁতে পেঁশে দাঁত, মাথায় চক্রান্তের পর চক্রান্ত আঁটে, যেন আমি কিছু বুঝি নে, যেন আমি জানি নে ওদের মুরদ। ওদের শঠতা, বঞ্চনা, চাটুবাদ, ঈর্ষা, অসূয়া, নারী নক্ষত্র যেন কিছু জানতে আমার বাকি আছে। ওরা ভাবে এসব ওদের কৌশল, ট্যাকটিক্স ছাড়া কিছু নয়, সংগ্রামের অস্ত্র মাত্র। জীবনের পক্ষে সংগ্রাম, ধনিকের বিপক্ষে সংগ্রাম। দুই সংগ্রামে ওদের এক বাজি, এক পণ। জীবন নয়, চরিত্র। চরিত্র যদি যায়, ওরা কি করে বাঁচবে, কি নিয়ে বাঁচবে? চরিত্র যদি হারায়, তা কি আর ওরা ফিরে পাবে? অঞ্জলির এই হীরার আংটির মতো সেই চরিত্র বাঁধা রাখাও যা, বিক্রি করাও তাই, একই কথা। অঞ্জলি বলল, কি হলো তোমার, চা খেলে না যে? বললাম, খুব খেয়েছি, এবার চলো ওঠা যাক। অঞ্জলি আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবল, কি বুঝল সেই জানে,
কিছুক্ষণ চুপ করে থেকে অদ্ভুত একটা হাসি হাসল, বলল, আমার ভুল হয়েছিল, কিন্তু তোমার আংটি আমি সত্যিই উদ্ধার করে আনব। তোমার কথাটা খট করে কানে বিঁধল। বললাম, আমার? ও কি শুধু আমারই আংটি অঞ্জু? ও কি আমাদের নয়? অঞ্জলি বলল, আমিও তো তাই ভেবেছিলাম। বললাম, আরও একটু তলিয়ে ভেবে দেখো, তাহলেই বুঝবে। দুজনে ফের উঠলুম এসে মোটরে। ডায়মন্ড হারবারে আর যাওয়া হল না। বাষ্পীয় পথ সামুদ্রিক ঝড়ে টলমল করছে। এ সময় আশ্রয় পেলেই ভালোই হতো, কিন্তু আশ্রয় কি চাইলেই মেলে? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা অশ্ববর্ণা। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।